কতদিন পর জঙ্গলের ভেতরে এলাম, কি ভালো লাগছে তাই না? হ্যাঁ রে বকুল, মহেশের ভালো ঘাস খাওয়ার বায়নার দৌলতে তবু আসা হলো জঙ্গলে। এই শরৎকালে জঙ্গলের রূপই যে আলাদা হয়। গাছে গাছে নতুন পাখিরা আসে, বনের প্রাণীরাও বৃষ্টি বাদলা না হওয়ায় বাইরে বেরিয়ে আসে। সবে বর্ষা গেছে, কাজেই গাছগাছালি সব চির সবুজ হয়ে আছে। এইরকম সময় জঙ্গলে এসে দাঁড়ালেই মনটা কেমন ভালো হয়ে যায়। গাছে গাছে কত ফলও হয় এই সময়, তাদের স্বাদও খুব মিষ্টি হয়। আমরা জঙ্গলে আসছি শোনার পর থেকেই ভেবে কুল পাচ্ছি না যে কি কি ফল খাওয়া যায়। আম, জাম, কাঁঠাল। আম, জাম, কাঁঠাল তুমি এখন কোথায় পাবে গো নন্দী দাদা? কেন পাবো না কেন? কারণ শরৎকালে তো এসব ফলই হয় না। এখন তুই চালটা, করমচা, বাতাবি লেবু এই সব ফল হয়তো জঙ্গলের ভিতরে গিয়ে পাবে, কিন্তু এখানে বসে খাওয়ার মতো ফল বলতে ওই কলা ছাড়া আর কিছুই পাবি না। চালটা, করমচা আবার খাওয়ার মতো ফল হলো নাকি? ও তো মা টক করে দিলে তবে খাওয়া যাবে। আর বাতাবি লেবু এখানে জঙ্গলে খাবো কি করে? তার জন্য তো নুন, তেল এসব লাগবে মেখে খেতে হলে। না না, তার চেয়ে বরং আমি কলারই খোঁজ করি। চল শিবু, আর একটু ভেতরটা গিয়ে দেখি কলার কাদি টাদি পাই কিনা। ভোলা, বকুল এখানেই থাক। মহেশ যখন এখানেই ওর মনের মতো ঘাস পেয়ে গেছে, তখন আর চিন্তা কি। এই কচি কচি ঘাসের মজাই আলাদা। একবার চিবোনো শুরু করলেই কি সুন্দর সুরুত করে নেমে যায়, একেবারে তোদের ওই গোপাল ময়রার রসগোল্লার মতো নরম। হ্যাঁ, ওই ঘাসের সাথে গোপাল ময়রার রসগোল্লার তুলনা? তাতে কি, যার যা খাবার। নেহাত আমি তোমাদের সঙ্গে থাকি তাই মায়ের দৌলতে রসগোল্লা খেতে পারি, নইলে আমার 14 গোষ্ঠীতে কেউ রসগোল্লা কেমন খেতে জানে নাকি? নাও, এখন আর কথা না বাড়িয়ে আমাকে একটু মন দিয়ে ঘাসগুলো খেতে দাও তো। আরে কি ভোলা, দেখ আমায় কে জাল দিয়ে বন্দি করে নিল। তাই তো, আবার এই জঙ্গলে কোন শিকারীদের উৎপাত বাড়লো দেখি তো। কে, কাদের এত বড় সাহস এই জঙ্গলে এসে শিকার করে? আমরা ওকে শিকার করেছি। কে তোমরা? এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমরা কিন্তু তোমাদেরকেও ধরে নিয়ে যাব। ধরে নিয়ে যাবে? এত সস্তা? ধরার চিন্তা ছেড়ে আগে আমাদের মহেশকে ছেড়ে দাও, নইলে কিন্তু। অসম্ভব, ওর নাম মহেশ বুঝি? না না, ওকে আমরা ছাড়তে পারবো না। ও যখন একবার ধরা পড়ে গেছে তখন। শোনো, এই জঙ্গল কৈলাসপুরের জঙ্গল। আমি এই কৈলাসপুরের ভোলা। আমি আর এখানকার রাজামশাই এই জঙ্গলে কাউকে শিকার করতে দিই না। তোমরা বিনা অনুমতিতে জঙ্গলে শিকার করতে পারবে না। তাই ভালো চাও তো এক্ষুনি মহেশকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। সে তুমি যেই হও, আমরা আমাদের শিকার কিছুতেই ছাড়বো না। এই নিয়ে চল গরুটাকে। আর যেন তোমাদের কাউকেই জঙ্গলে না দেখি। যদি দেখি তাহলে আমাদের ক্ষমা করো ভোলা, আমরা এখানে নিজেদের ইচ্ছায় শিকার করতে আসিনি। আমরা গিরি রাজ্যের অধিবাসী, ওই রাজ্যের রাজা বটুক মহারাজের সৈনিক। ওনার আদেশেই আমরা এই রাজ্যে পশু শিকার করতে এসেছিলাম। তোমাদের লজ্জা করে না নিরীহ পশুদের তাদের ঘর থেকে শিকার করে নিজেদের রাজ্যে নিয়ে যেতে? তোমরা বলছো আবার তোমরা বাইরের রাজ্যের। তোমাদের তো একেবারে রাজার কাছে ধরে নিয়ে যাওয়া উচিত। নন্দী, শিবু, এদিকে আয় তো, ধর বেটাদের। না 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 না, আমাদের কিচ্ছু করো না, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা বলছি তো, আমরা আর এখানে আসবো না। আসলে বটুক মহারাজের রাজমহলে প্রতিদিন শয়ে শয়ে পশু লাগে, সেই পশুর যোগান দিতেই আমাদের এখানে আসতে হয়েছে। শয়ে শয়ে পশু লাগে রাজমহলে? কেন?
তোমাদের বটুক মহারাজের চিড়িয়াখানা আছে নাকি? তা জানি না, তবে রাজার মহলে আমরা প্রতিদিন শয়ে শয়ে পশুদের নিয়ে যাই। সেই পশুদের নিয়ে বটুক মহারাজ কি করেন তা আমরা জানি না। শুধু পশু কেন, আমরা তো কখনো কখনো মানুষও নিয়ে গিয়ে রাজমহলে দিয়ে আসি। শুনেছি সেই মানুষদেরও আর পরে কোনো খোঁজ পাওয়া যায়নি। এই সকল পশুদের মতো তারাও নাকি হারিয়ে গেছে। সে কি, মহারাজ পশুদের সঙ্গে সঙ্গে মানুষদেরও ধরে নিয়ে যান নিজের রাজমহলে? কিন্তু কেন? না না, এ তো আমাকে জানতেই হবে। তুই জানবি? তুই কি করে জানবি? গিরিরাজ্য তো এই রাজ্য থেকে অনেক দূর। তাতে কি, দরকার হলে আমরা নিজেরা গিয়ে রাজাকে জিজ্ঞাসা করব বা জানার চেষ্টা করব। এইভাবে একজন রাজা নিরীহ মানুষ থেকে পশুদের রোজ রোজ নিয়ে কি করে তা তো আমাদের জানতেই হবে, তাই না? ঠিক বলেছো বলে দাদা। আমার মনে হয় ওই বটুক মহারাজ নিশ্চয়ই কিছু দুষ্কর্মের সঙ্গে যুক্ত, নইলে এত পশু এত মানুষ তার কি কাজে লাগতে পারে? তুমিই বলো। ঠিকই তো, চল ভোলা, আমরা আজই যাই ওই রাজ্যে। কি দরকার ভাই এসব ঝামেলার মধ্যে পড়ে? যদি শেষে আমাদেরই কোনো বিপদ হয়? হলে হবে, আমরা সে বিপদের সম্মুখীন হব। কিন্তু এইভাবে ভয় পেয়ে কিছু না করলে তো বটুক মহারাজ দিনের পর দিন এই অন্যায় অবিচার চালিয়েই যাবেন। মহেশ, তুই বাড়ি যা, গিয়ে মাকে বলবি মহারাজকে খবর দিতে যে আমরা গিরিরাজ্যে গেছি। কোথাও যদি কোনো গন্ডগোল হয়, মহারাজ যেন দুদিন পর আমাদের খোঁজ করতে ওই রাজ্য আক্রমণ করেন। শিকারী, তোমরা আজ পশু নয়, তার বদলে আমাদের ধরে নিয়ে চলো। আর খবরদার, যদি ওখানে গিয়ে এতটুকু মুখ খুলেছ, মনে রেখো এ যাত্রায় আমি তোমাদের ছেড়ে দিলেও এর পরে কিন্তু আর ছাড়বো না। হ্যাঁ, ভোলার মতো আমার গায়েও কিন্তু অনেক শক্তি। ভোলার হাতে মার খেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তোমরা আমাদের কলা খাওয়াচ্ছ, আবার আমাদের রাজ্যের সমস্যার সমাধান করতে নিজেরাই আমাদের হাতে ধরা দিতে চাইছো। বলি, তোমরা সবাই মানুষের ছেলে পিলে না দেবতার? আমরাও তোমাদের মতোই মানুষ শিকারী, তবে হ্যাঁ, ঈশ্বর মানে বিশেষ করে আমার ভোলানাথ সব সময় আমাদের সঙ্গে থাকেন। চলো এবার। কি ব্যাপার সেনাপতি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শিকারীরা সবাই ফিরে এসেছে মহারাজ। তাহলে আর কি, তাদের আনা পশু এবং জীবজন্তুগুলোকে যথাস্থানে পাঠিয়ে দাও। তারা আজ কোনো জীবজন্তু ধরে আনতে পারেনি মহারাজ, বরং ধরে এনেছে 4টে ছোট ছোট বাচ্চাকে। বাচ্চা? শেষে বাচ্চাদেরকেও আমায়? কিন্তু কি আর করা যাবে, তুমি ওদেরকেই সেখানে পাঠাবার ব্যবস্থা করো। কিন্তু মহারাজ, একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা শুনি? সেই বাচ্চাগুলি বলছে তারা আপনার সঙ্গে আগে দেখা করবে, তারপর যেখানে যাওয়ার যাবে। মহারাজের সঙ্গে? না না, তার কোনো দরকার নেই। তাছাড়া বাচ্চাদের কথা এত কান দেওয়ারই বা কি আছে সেনাপতি? ভুল করছেন মন্ত্রী মশাই, এরা দেখতে বাচ্চা হলেও কথা শুনে মনে হচ্ছে এরা কেউ সাধারণ বাচ্চা নয়। এদের ধরে আনা হয়নি, বরং এরা নিজেরাই ধরা দিয়েছে। এরা এসেছে কৈলাসপুরের রাজ্য থেকে, আর তারা বলছে তাদের যদি মহারাজের সঙ্গে দেখা করতে দেওয়া না হয়, তাছাড়া তারা নিজেদের রাজ্যে বলেই এসেছে আগামী 2 ঘন্টার মধ্যে তাদের রাজা নরেন্দ্রনাথ এই রাজ্য আক্রমণ করবে। না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি একদিকে মরছি আমার রাজ্যের সমস্যা নিয়ে, এখন আবার পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করবে বলছে। না 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 না, তা হতে দেওয়া যায় না সেনাপতি। কৈলাসপুরের রাজাকে চটিয়ে আমি এই রাজ্য শান্তিতে চালাতে পারবো না। তুমি ওই বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু আপনি ওই বাচ্চাগুলোর সঙ্গে কি কথা বলবেন মহারাজ? যা সত্যি তাই, তাতে আমার বিপদের আশঙ্কা হয়তো বাড়বে মন্ত্রী মশাই, কিন্তু এই রাজ্যটা তো বেঁচে যাবে। আমি মরি, ক্ষতি নেই, কিন্তু এই রাজ্যটাকে আমায় বাঁচাতেই হবে। বেশ, তবে আমি প্রহরীদের আদেশ করছি তারা যেন ওই বাচ্চাগুলোকে আপনার সামনে এনে হাজির করে। প্রণাম মহারাজ। প্রণাম। শুনলাম তোমরা নিজের ইচ্ছে ধরা দিয়েছো, কিন্তু তোমরা কি জানো এখানে তোমাদের কি কারণে ধরে আনা হয়েছে? তা জানতেই তো আমাদের এখানে আসা মহারাজ। আমরা জানতে চাই কেন প্রতিদিন আপনি শয়ে শয়ে পশু জীব জন্তু সহ নিরীহ মানুষদের এই প্রাসাদে ধরে আনতে বলেন। হ্যাঁ, নিরীহ পশুরা বন থেকে তাদের নিশ্চিন্তে জীবন ছেড়ে কেন আসতে বাধ্য হয় আপনার এই রাজ্যে?
আপনার এই শিকারীরা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা আপনার আদেশেই এই সব কাজ করে। এবার আপনি যদি আমাদের সত্যি কথা না বলেন তাহলে তাহলে কি করবে তোমরা? পুচকে পুচকে সব বাচ্চা ছেলে, তাদের মুখের কথা শোনো। তোমাদের এত বড় সাহস যে তোমরা আমাদের মহারাজের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছো। মহারাজ যদি সত্যিটা আমাদের বলে দেন তাহলেই আমাদের আর এইভাবে তার সঙ্গে কথা বলতে হয় না। তবে মহারাজ যদি অন্যায় করেন তাহলে তাকেও জবাবদিহি করতে হবে বই কি। এত বড় সাহস তোদের? তোরা আমাদের মহারাজের কাছ থেকে জবাব চাস? প্রহরী, এদের বন্দি করে এক্ষুনি নিয়ে যাও। এই ভুল করেও করবেন না মন্ত্রী মশাই। আমরা ছোট হতে পারি কিন্তু দুর্বল নই। আর আমরা এখানে আমাদের রাজার ভরসাতেও আসিনি। আমরা এখানে এসেছি নিজেদের ক্ষমতার বলে। সেই ক্ষমতার কিছু নিদর্শন আপনার এই শিকারীরা ইতিমধ্যেই পেয়েছেন। ভালো চাও তো এক্ষুনি মহেশকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। সে তুমি যেই হও, আমরা আমাদের শিকার কিছুতেই ছাড়বো না। এই নিয়ে চল গরুটাকে। দোহাই মহারাজ, এই বাচ্চাদেরকে চটাবেন না। এরা সত্যি অনেক ক্ষমতা ধরে। তাই তো আমরা বাধ্য হলাম ওদের কথা মতো ওদের এখানে ধরে আনতে। আচ্ছা বেশ, এসবের কোনো দরকার নেই। তোমরা এখান থেকে যেতে পারো। আমি তোমাদের কিচ্ছু করব না, কথা দিচ্ছি। এখান থেকে সত্য না জেনে চলে যাওয়ার জন্য তো আমরা নিজেদেরকে ধরা দিইনি বটুক মহারাজ। আমরা এখানে এসেছি সত্যিটা জানতে। একেবারেই তাই। আপনি দিনের পর দিন নিরীহ পশু পাখি মানুষদের এইভাবে বন্দি করে নিয়ে আসবেন, তা আমরা হতে দিতে পারি না। তাহলে আপনি এই প্রক্রিয়া বন্ধ করুন, নয়তো আমরা বাধ্য হব আপনার এই প্রক্রিয়া বন্ধ করার ব্যবস্থা নিতে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, আমাদের ভোলা একাই পারে আপনার গোটা সৈন্য সামন্তকে তছনছ করে দিতে। ঠিক বলেছি না ভোলা? আমি কোনো রাজ্যই তছনছ করতে চাই না শিবু। আমি মানুষের মঙ্গল চাই। আমার কৈলাসপুরের মতো সব রাজ্যেই শান্তি বিরাজ করুক, এটাই আমার চাওয়া। ভোলানাথের কৃপায় সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার পথ অতিক্রম করি। এবার আপনি বলুন মহারাজ, প্রতিদিন শয়ে শয়ে এই নিরীহ পশু জীব জন্তু সহ মানুষদের আপনি হত্যা করেন কেন? কারণ আমি অপারগ ভোলা। আমি যা করছি তা নিজের ইচ্ছায় করছি না। আমি যে নেহাতি বিপাকে পড়ে কারণ নির্দেশ পালন করতে এই কাজ করছি, নইলে যে সে আমার সব শেষ করে দেবে। কার নির্দেশে করছেন আপনি এইসব কাজ? কিসের ভয় আপনার? কে সে? বলুন বটুক মহারাজ, চুপ করে থাকবেন না। গিরিদানব, আমাদের রাজ্যের আসল রাজা সেই। আমি রাজা হওয়ার পরে পরে সে ছদ্মবেশে আমাদের রাজ্যে প্রবেশ করে। তারপর সে গোটা রাজ্য সহ আমাকেও নিজের বন্দী বানিয়ে রেখেছে। তার কাছে বন্দী হয়ে আছে আমার মেয়ে। আমি যদি প্রতিদিন তার খিদে না মেটাই তাহলে সে প্রথমে খাবে আমার মেয়েকে, তারপর একে একে খাবে এই রাজ্যের মানুষকে। নিজের পরিবার, নিজের মেয়ে, নিজের রাজ্যকে বাঁচাতেই আমি দিনের পর দিন এতগুলো নিরীহ প্রাণীর বলি দিতে বাধ্য হচ্ছি ভোলা। গিরিদানব এত ক্ষমতাবান যে সে আপনার মতো রাজা সহ সবাইকে এইভাবে নিজের তালুবন্দি করে রেখেছে? ছিল না, আমাদের ভুলেই সে আজ এত ক্ষমতাবান হয়েছে। আমাদের রাজ্যের মূল শক্তিপুঞ্জ রয়েছে তার কবলে। যে শক্তিপুঞ্জের বলে আমরা এতদিন শক্তিশালী ছিলাম, সেই শক্তিপুঞ্জ হারিয়ে আজ আমরা দুর্বল হয়ে পড়েছি। দানব কেন, সামান্য মানুষদের সাথে লড়াই করলেও আমাদের হার নিশ্চিত। এই কারণে আমি চেয়েও ওই গিরিদানবের কোনো ক্ষতি করতে পারছি না। দিনের পর দিন তার খিদে বাড়ছে। প্রথমে 5টা, 10টা, 20টা পশু প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করত সে। এখন সে শয়ে শয়ে পশু প্রাণীকে খায়। আমি নিজেও যে অতিষ্ঠ হয়ে উঠেছি তার এই খাদ্যের যোগান দিতে দিতে। ও, এই ব্যাপার। কোথায় থাকে এই গিরিদানব? আমরা তার সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব। সে না চাইলে তোমরা তার সঙ্গে দেখা করতে পারবে না। এই রাজ্যের চারিদিক ঘিরে রয়েছে গিরি পর্বত, আর সেই পর্বতের গুহাতেই সে বাস করে। সেখানে কেউ পা রাখতে পারে না তার ইচ্ছে ব্যতীত। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা নিজেদের রাস্তা নিজেরাই ঠিক করে নেব। আপনি শুধু আমাদের সেই পর্বতে যাওয়ার পথটুকু দেখিয়ে দিন। তাছাড়া আজ তো তার খাদ্য হিসেবে আর কিছুই নেই। এই কথা জানলে সে নিশ্চয়ই আমাদের প্রবেশ করতে দেবে। তোমরা সত্যি ওই ভয়ঙ্কর দানবের মুখোমুখি হবে? অবশ্যই মহারাজ। এতগুলো নিরীহ পশু প্রাণীর প্রাণ বাঁচানো যে আমার কর্তব্য। আর ভোলানাথের কৃপায় আমি যখন কোনো অন্যায় করছি না, তখন আমার বিশ্বাস স্বয়ং ভোলানাথও আমাদের সাহায্য করবেন।
বেশ, তোমরা যখন চাইছো তখন আমি তোমাদের তার কাছে পাঠাবো, কিন্তু মনে রেখো সে একাধারে ভয়ঙ্কর এবং বলশালী। তার সঙ্গে লড়াই করা আমার এই বিশাল সৈন্যদের পক্ষেও অসাধ্য। ও আপনি চিন্তা করবেন না, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। তারা কৈলাসপুর রাজ্যের বাসিন্দা। আমি চাই আপনি তাদের সবাইকে চিবিয়ে খাবেন, এতটুকু হাড় মাংস যেন তাদের কারুর পড়ে না থাকে। আমার খাবার হয়ে যে আসছে তার এক কণাও আমি ফেলে রাখি না। এ আবার কোন কাজের কাজ হলো? আমি তো তাদের চিবিয়ে চিবিয়ে হাড় মাংস মজ্জা সব খেয়ে নেব। তাই যেন হয়, আর তা যদি করতে পারেন তাহলে আপনি চাইলেই আপনার সামনে এইসব জীব জন্তু পশু মানুষ প্রতিদিন হাজির করব। বেশ, তাহলে তাই হবে। এখন তুই যা, আমি তোর আনা এই খাবারগুলোকে আগে সাবার করি। এবার দেখি ভোলা, তুই নিজেই যখন এই জালে জড়িয়েছিস, এই জাল থেকে তোকে কে বাঁচায়? আজ এই গিরিদানবের খাদ্য হয়ে তোকে আর তোর ওই বন্ধুদেরকে তাদের জীবন শেষ করতে হবে। আচ্ছা, তুমি তাহলে গিরিদানব। এই পশুদের ছেড়ে দাও, বদলে দরকার হলে তুমি আমাদের খাও। এ কি বলছিস ভোলা? কোনোদিন হরিণকে শুনেছিস বাঘের সামনে এসে বলতে যে সবাইকে ছেড়ে আমাকে খেতে? আমি থাকতে গিরিদানব তোমায় কোনো নিরীহ পশুদের খেতে দেব না। তাই হয় আগে তুমি আমায় খাও, তারপর পশুদের খাও, আর না হলে আজ আর তোমার খাওয়া হবে না। এত বড় সাহস তোর, তুই আমার মুখের খাবার কেড়ে নিস? এত মরবার তাড়া তোর? শোন, আজ পর্যন্ত আমার গুহা থেকে কেউ বেঁচে ফেরেনি, তুইও ফিরবি না। আমিও তো তাই চাই, কিন্তু তুমি যদি আমায় খেতে না পারো তবে তোমায় বটুক মহারাজের মেয়ে এবং তাদের রাজ্যের শক্তি, এই শক্তিপুঞ্জকে তাদের ফিরিয়ে দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমি যতদিন থাকবো এই রাজ্যেই থাকবো, আমার মৃত্যু নেই। তাই এই রাজ্য থেকেও আমি কোনোদিন যাব না। তবে তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে, এ কথাও তুমি জেনে রাখো। হ্যাঁ রে বকুল, ভোলা যে এত বড় বড় কথা বলছে, ও পারবে তো? ও না পারলে কিন্তু আমাদের সবারই প্রাণ বেঘরে যাবে। আমার এই নাড়ু গোপালের মতো চেহারাটা শেষে এই দানবের পেটে গিয়ে শেষ হচ্ছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। উফ, তুমি এত চিন্তা করছো কেন নন্দী দাদা? মনে রেখো, ভোলা দাদার সঙ্গে আছে তার ভোলেনাথ। তুই তো দেখছি সাধারণ কেউ না, কিন্তু তোকে যে আমায় খেতেই হবে। আজ তোকে খেতে পারলে যে আমার আর আজীবন খাওয়ার কোনো চিন্তা থাকবে না। সেই জন্যই তো বলছি তোমায় গিরিদানব, দরকার হলে আগে আমায় খাও। তুই যত বড় হবি তোকে খেতে আমার ততই সুবিধা হবে। সর্বনাশ করেছে, ভোলার মার যে ওই দানবের গায়ে পর্যন্ত লাগছে না রে। তাই তো দেখছি, আমি এই জন্য বলেছিলাম আগে এত বড় বড় কথা বলিস না ভোলা। এবার কি হবে? আচ্ছা, তার মানে এই গিরিদানবের সকল শক্তি নষ্ট করার উপায় এই শক্তিপুঞ্জ, আর তাই ও এই শক্তিপুঞ্জ সবার আগে নিজের কবলে করেছিল। ভোলা
তুমি সত্যি অসাধ্য সাধন করতে পারো। যে কাজ আমার শত সহস্র সৈন্যরা করতে পারেনি, তুমি সেই গিরিদানবকে বধ করতে সক্ষম হয়েছো। তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। মা, আয় মা, আয় আমার বুকে আয়, আয়। আপনার রাজ্যের মতোই গিরিদানবের সকল শক্তি লুকিয়েছিল এই শক্তিপুঞ্জে মহারাজ। তাই সে সবার আগে এই শক্তিপুঞ্জকে নিজের কবলে করেছিল। আমি কিছুই আলাদা করে করিনি। যা করেছেন সবই করেছেন আমার ভোলেনাথ। কি মহারাজ, বলেছিলাম না? ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে।